জি, আপনাকে আমি যে প্রশ্নটা করেছি যে এখন মানে তাদের সর্বোচ্চ নেতা এবং বিভিন্ন শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে এবং পাল্টাপাল্টি যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারিতে এখন কোন পরিস্থিতির দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? বিশেষ করে আতাউল্লাহ আল খামেনির মৃত্যু ইরানকে কতটা ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে নাকি কোন পরিস্থিতিতে যাচ্ছে আপনার থেকে একটু শুনতে চাই আপনার বিশ্লেষণে। জি, অনেক ধন্যবাদ। খুবই ভয়াবহ একটা পরিস্থিতি। আমরা বিগত 2-1 সপ্তাহ ধরে দেখছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড দুইটা এয়ারক্রাফট ক্যারিয়ার মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে। তখনই বোঝা যাচ্ছিল যে সামথিং ইজ ব্রুইং, কিছু একটা হবে, এবং এই আক্রমণটা হলো। গতকালকে রাত্রে পর্যন্ত আমরা নিশ্চিত ছিলাম না যে সুপ্রিম লিডার খামেনি উনি নিহত হয়েছেন কিনা। আজকে সকালে উঠে দেখলাম যে এটা নিশ্চিত হয়েছে। এটা খুবই একটা ভয়াবহ পরিস্থিতি। ইসরায়েল এবং ইরান, ইসরায়েল মানদণ্ডের সূচকে পৃথিবীর 15তম শক্তিশালী সশস্ত্র বাহিনী ধারণ করে, এবং ইরান হচ্ছে 16তম। তো সামরিক দিক থেকে দুইটা দেশ মোটামুটি কাছাকাছি। বাট এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, সুতরাং তাদের ক্ষমতাটা অনেক বেশি। তবে ইরান ইজ এ ভেরি প্রাউড নেশন। তারাও যথেষ্ট দক্ষতার সাথে এই যুদ্ধটা প্রতিহত করবে। আমরা গতবার দেখেছি ইসরায়েলে ওদের বেশ কিছু নিজস্ব টেকনোলজিতে তৈরি কিছু মিসাইল তারা ক্ষেপণ করেছিল, এবং এটা ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। শব্দ থেকে 3-4 গুণ বেশি গতিতে এগুলো চলাচল করতে পারে। তো আমাদের জন্য এটা, ইনফ্যাক্ট বিশ্বের জন্য এটা একটা খুব ভয়াবহ পরিস্থিতি। হরমুজ প্রণালী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল। পৃথিবীর 20% তেল এবং এলএনজি এই পথে চলাচল করে। 20 মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়ে বের হয়। এবং পৃথিবীর সরবরাহের 20% এলএনজি এই পথে বের হয়, এবং এই তেলটা এবং এলএনজিটা 80 থেকে 85% আসে এশিয়াতে, বাংলাদেশ, চায়না, ভারত, অন্যান্য দেশে। সো এই যুদ্ধের কারণে যে প্রণালীটা বন্ধ থাকবে, এটা একটা সিরিয়াস ইম্প্যাক্ট হবে আমাদের ইকোনমির উপরে, গ্লোবাল ইকোনমির উপরে। এখন ইরান পরিস্থিতিতে খামিনি উনি ক্ষমতা নিয়েছেন 1989-এ। যে রেভলিউশনারি লিডার খোমেনি নিহত ইন্তেকাল করার পরে খামেনি ক্ষমতায় আসেন, এবং উনি গত 3-4 দশক ধরে ইরানের ক্ষমতায় ছিলেন। সো দে হ্যাভ এ সিস্টেম অফ সিলেক্টিং দি সুপ্রিম লিডার। ওনাদের সিস্টেমটা হচ্ছে এখানে 88 ব্যক্তির সমন্বয়ে একটা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, একটা গ্রুপ থাকে, এবং এই অ্যাসেম্বলি অফ এক্সপার্ট তারা ভোট দিয়ে তারা নির্বাচন করে যে সুপ্রিম লিডার কে হবে। এবং সুপ্রিম লিডার হওয়ার জন্য 4টা শর্ত ফুলফিল করতে হয় একজনকে। নাম্বার 1, ওনাকে পুরুষ হতে হবে, মেল, এটা নাম্বার 1 রিকোয়ারমেন্ট। 2 নম্বর হচ্ছে তাকে ধর্মগুরু হতে হবে বা ক্লারিক হতে হবে, যার রাজনৈতিক দক্ষতা বা বিজ্ঞ আছে, রাজনৈতিক ব্যাপারে যিনি বিজ্ঞ এবং দক্ষতা আছে, এবং ওনাকে ধর্মগুরু হতে হবে, এটা 2 নম্বর। 3 নম্বরে উনি সৎ হতে হবে, মোরাল অথরিটি থাকতে হবে। এবং 4 নম্বর হচ্ছে ইসলামিক রিপাবলিকের প্রতি লয়্যালটি থাকতে হবে। এবং ইসলামিক রিপাবলিকের প্রতি লয়্যালটি মানেই যে এই কারণে ওনারা যেসব গুরুরা একটু গ্রেটার সোশ্যাল ফ্রিডম এ বিশ্বাস করে আর একটু ওপেন ইরানে বিশ্বাস করে, তাদেরকে এই কারণে এই নির্বাচন থেকে বাদ দিতে পারে। সো এই 4টা শর্ত যারা ফুলফিল করবে, এই 88 জন ব্যক্তি ভোট দিয়ে নির্বাচন করবেন। বাট এখন যেটা সমস্যা হয়েছে, তাদেরকে একত্রিত করাটা হ্যাজ বিকাম রিস্ক ফর ইরান। এখন তারা ডিজিটালি করবে কিনা আমি জানি না। এখন শুনেছি যে তেহরানে ইন্টারনেট নাই, ইন্টারনেট কানেকশন ইজ এ বিগ প্রবলেম, এবং একসাথে 88 জনকে একসাথে করাও ইটস এ ভেরি রিস্কি অ্যাফেয়ার। বিকজ যেভাবে বমিং এবং শেলিং চলছে, এবং ইসরায়েল যেভাবে টার্গেটেড কিলিং এ দক্ষ, এরকম একটা অ্যাসেম্বলিতে অ্যাটাক করে তারা যদি 88 জনই যদি নিহত হয়, তাহলে ইরান হয়তো আরো বড় বিপদে পড়বে। সো এখন উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। এই যে 5 জনের নাম বেশি শোনা যাচ্ছে সুপ্রিম লিডার হিসাবে নির্বাচিত হতে পারে, এর মধ্যে একজন আছেন যে নিহত হওয়া সুপ্রিম লিডার খামেনি সাহেবের সন্তান, 56 বছর বয়স, মোস্তাবা খামেনি ওনার নাম। এবং ওনার একটা অ্যাডভান্টেজ হচ্ছে IRGC, ইসলামিক রিপাবলিক গার্ড কোর, তারা ইরানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
মধ্যে এরা আছে। আইআরজিসি একটা ডিসাইসিভ ফ্যাক্টর ইরানে, এবং তাদের সাথে মোস্তফা সাহেবের ভালো সখ্যতা আছে, এটাকে তার অ্যাডভান্টেজ। এছাড়াও আরো দুই একজনের নাম শোনা যাচ্ছে। আরাফি নামে একজন ধর্মগুরু আছেন, উনি ডেপুটি চেয়ার, ওই অ্যাসেম্বলি অফ এক্সপার্টের ডেপুটি চেয়ার হিসাবে আছেন। মির্গা মীর বা ঘেরি, 60 বছর বয়স্ক, উনিও এই অ্যাসেম্বলি অফ এক্সপার্টের একজন মেম্বার। হাশেম খোমিনি, যিনি হচ্ছেন যে প্রথম যে সুপ্রিম লিডার খোমিনি ছিলেন, আয়াতুল্লাহ খোমিনি, ওনার নাতি হাসান খোমিনি, একটু কম বয়স, 50 বছর বয়স, ওনার নামও শোনা যাচ্ছে। এবং হাশেম ভুশেহরি নামে একজন ধর্মগুরু আছেন, উনি ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান অফ দি অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। সো এখানে সুপ্রিম আরেকজনের লিডারটা, নাম কি যেন সেজেশ কি মানে সেজেশ নামটা খুঁজে পাচ্ছি না আসলে। জি জি, এই আপ- নামটা আমি যে পাঁচটা বললাম এর মধ্যে আছে ওনার ওনার ওই অংশটা হয়তো বাদ দিয়েছে, নামগুলা বেশ বড়, আমি একটা আচ্ছা, অংশ হ্যাঁ, হ্যাঁ। বললাম। এই ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই নামগুলাই আসছে। সো সুপ্রিম লিডার ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুম, পাশ্চাত্য মিডিয়া একটু দেখানোর চেষ্টা করছে ইরানের কোথাও কোথাও নাকি তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে এই নিহত ঘটনায়, বাট এটার কোনো আলামত আমি দেখতে পাই নাই। মোস্টলি মর্নিং হচ্ছে তেহরানে, বিপুল মানুষ রাস্তাঘাটে নেমে তারা কান্নাকাটি করছে এই সুপ্রিম লিডারের জন্য। এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প বলেছে যে উনি একজন একটা ইভিল ব্যক্তি ছিলেন, খামেনি, এবং এই জন্য তাকে আমরা আক্রমণ করেছি, আমরা রিজিম চেঞ্জ চাই। তো এখন রিজিম চেঞ্জে কি মার্কিন যুক্তরাষ্ট্র সন্তুষ্ট থাকবে কিনা, এটা অপেক্ষা করে আমাদেরকে দেখতে হবে। আমরা ভেনেজুয়েলার ক্ষেত্রে দেখেছি যে মাদুরোকে তুলে আনার পরে তারা আর রিজিম চেঞ্জের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র তেমন হস্তক্ষেপ করে নাই। ওই আগের গভর্নমেন্টই, মাদুরির গভর্নমেন্টই কন্টিনিউ করেছে কিছু পলিসি পরিবর্তন করে করে ইরানে কি হবে এটা আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে। বাট এখন পর্যন্ত উভয় পক্ষই অনেক বড় বড় থ্রেট দিচ্ছে, আমরা আরো আক্রমণ করব। আমরা দেখেছি ইরান ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরেবিয়া, কাতার, স্বদেশী বাহরাইন, আক্রমণ জি, আক্রমণ করেছে, এবং তাদের এই সক্ষমতা আছে। ইরান হ্যাজ এ ভেরি অ্যাডভান্স টেকনোলজি, তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি আছে, এবং মানসিকভাবে তারা অত্যন্ত হুম, কারেজিয়াস এবং প্রাইড একটা নেশন। তো এখন সারা পৃথিবী যখন তাদের বিরুদ্ধে, আমি এখন পর্যন্ত ইরানের পক্ষে কোনো শক্তিশালী রাষ্ট্রকে কোনো বক্তব্য দিতে শুনিনি। রাশিয়া বা চায়নার হুম। এখনো কোনো বক্তব্য শুনিনি। আই এম ট্রাইং টু ফাইন্ড আউট তাদের অবস্থানটা কি। বাট আপনার কি মনে হয় যে ইরানের পাশে দাঁড়াবে কেউ, মানে কারণ শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েলের পাশে আছে বা একসাথে আক্রমণ করছে, কিন্তু ইরানের যে পাশে হুম, আমি তো মনে করি জাতিসংঘ অবশ্য বলেছে যে এরকম আক্রমণ করাটা একটা দেশের রাষ্ট্রপ্রধানকে টার্গেট করে আক্রমণ করাটা উচিত হয় নাই। হুম, জেনারেল সেক্রেটারি গুতেরেস সাহেব উনি এই কথাটা বলেছেন। তো আমি বিশ্বাস করি যে চায়না এবং রাশিয়া খুব অচিরেই একটা বক্তব্য দেবে এটার বিরুদ্ধচারণ করে, বিকজ এমনি ঐতিহাসিকভাবে আহ, চায়না এবং রাশিয়া প্রো ইরান, ইরানের সাথে তাদের সম্পর্ক ভালো, এবং আমি মনে করি যে তারা হয়তো এই বক্তব্যটা দিবে। বাট সার্বিকভাবে পরিস্থিতি খুবই ভয়াবহ। ওখানে অনেক দূরে যদিও যুদ্ধটা হচ্ছে, বাট এর ইম্প্যাক্টটা বিশ্বব্যাপী পড়বে। প্রতি বছর, প্রতি মাসে 3,000 জাহাজ ওই এলাকাতে চলাচল করে। 500 বিলিয়ন US ডলারের তেল এবং এলএনজি রপ্তানি হয় ওই হরমুজ প্রণালী দিয়ে। এবং প্রণালী। হরমুজ প্রণালীটা এখন বন্ধ আছে, এটা মাত্র, যেটা নিয়ারেস্ট ক্লোজেস্ট পয়েন্টে মাত্র 22 কিলোমিটার চওড়া, এবং এটা বন্ধ করাটা ইরানের জন্য কোনো ব্যাপারই না। এবং আরেকটা ব্যাপার আমি বলি, যে যে এয়ারক্রাফট ক্যারিয়ার দুইটা মার্কিন যুক্তরাষ্ট্র পাঠিয়েছে, এই এয়ারক্রাফট ক্যারিয়ার হলো একটা বড় জাহাজ, বাট এটার প্রোটেকশনের জন্য আরো 12-13টা জাহাজ ফ্রিগেট এটা আশেপাশে অপারেশন করে। হরমুজ প্রণালীতে ঢুকার মতন এই উইথ নাই, এবং ওখানে ঢুকলেই তারা কিন্তু একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাবে। সো তাদেরকে একটা ডিস্টেন্সে থেকেই ইরানে আক্রমণটা করতে হবে। এখানে ইরানের একটা ডিফেন্ডারদের কাজটা সহজতর আক্রমণকারীদের থেকে। সুতরাং এখানে মাইন্ড ফেলে ইরান খুব সহজে হরমুজ প্রণালীটা বন্ধ রাখতে পারে, এবং ইট উইল হ্যাভ এ ভেরি ডিট্রিমেন্টাল এফেক্ট ইন দি ইকোনমি অফ বাংলাদেশ। এবং আমাদের বাংলাদেশে তেলের দাম বেড়ে যাবে, তেল আনতে পারবো না এই গরমের সিজনে, আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না, এবং সার্বিকভাবে ইকোনমির উপর একটা
বিশেষ আঘাত আনবে এই পরিস্থিতিটা। সোশ্যাল মিডিয়াতে যেটা ট্রাম্প লিখেছে যে ইরান যেহেতু জানিয়েছে যে প্রচন্ড আঘাত হানবে, এখন সেটা উনি হুঁশিয়ারি করেছেন যে এটা করা উচিত হবে না, যদি করে থাকে তাহলে এমন আঘাত হানবে যুক্তরাষ্ট্র যেটা অতীতে কখনোই করেনি। তো এটা তো মানে এখন ইরান কি মেনে নিবে তাদের সর্বোচ্চ আপনি নিশ্চয়ই শুনেছেন যে খামেনির পাশাপাশি তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী, তারপরে সশস্ত্র বাহিনীর প্রধানদের মানে হত্যা করা হয়েছে। তো সেইখানে আসলে তারা নিজেদেরকে কিভাবে গুছিয়ে এইসব আক্রমণ করবে সেটা একটা প্রশ্ন। আর তাছাড়া এই পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে তাহলে তো মানে এটা কতটা প্রভাব পড়তে পারে বিশ্বে, সেটাও একটা প্রশ্ন। এখন আমরা মুসলমান রাষ্ট্রগুলো যদি ইউনাইটেড থাকতো, সেই ক্ষেত্রে অবশ্যই একটা শক্ত জবাব দিয়ে তারা সার্ভাইভ করতে পারতো। বাট পাশ্চাত্য দুনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তারা কিন্তু দে হ্যাভ বিন ভেরি সাকসেসফুল টু ডিভাইড দি মুসলিম কান্ট্রিজ, এবং তারা যে শিয়া এবং সুন্নি লাইনে এই বিভক্তিটা এনেছে, এবং উই আর নট ইউনাইটেড। এবং এই আনইউনাইটেড অবস্থায় একেবারেই একা একা ইরানের পক্ষে এত বড় শক্তির বিরুদ্ধে দাঁড়ানোটা আমার কাছে ইম্পসিবল মনে হয়। ইরানের জন্য সবচেয়ে বেস্ট যেটা অল্টারনেটিভ আমি মনে করি, যে একটা সুপ্রিম লিডার নির্বাচন করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই নিউক্লিয়ার ব্যাপারটা এটা পরিষ্কার করে একটা সমঝোতার মধ্যে আসাটা আমার মনে হয়। আমি মনে করি এই পরিস্থিতিতে ইরান জবাব দিয়ে এটা তাদের জন্য বেশি ফলাফলটা ভালো হবে না, এগোতে পারবে না জি। বড় শক্তির সাথে। জি, আমরা শেষ করব, আমরা অবশ্যই আপডেট দেব এরপরে। তো আপনার আর কিছু বলার আছে কিনা এই বিষয়ে? এখন আপনি মানে বাংলাদেশেও তো অনেকে মধ্যপ্রাচ্যের যে বাঙালিরা আছে, এবং আমরা দেখেছি অলরেডি ফ্লাইট সব বন্ধ, যেতে পারে নাই। তো সেসব বাঙালিদের কোনো সমস্যা হবে কিনা, যেহেতু এটা খুবই একটা উদ্বেগজনক। আমারও অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এখন সৌদি আরবিয়াতে আছে, ওমরা হজ করতে গিয়েছে। ওখানে একটা বিপুল সংখ্যক বাংলাদেশিরা গিয়েছে। এছাড়াও তো সৌদি আরবিয়া এবং জিসিসি দেশগুলোতে কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, সকল দেশে আমাদের অনেক এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশিরা ওখানে কাজ করে। ওই এলাকাটা আসলে একটা রিস্কি এলাকা এখন, যেভাবে ইরান চারিদিকে মিসাইল নিক্ষেপ করছে। আমরা দুবাই এয়ারপোর্টেও দেখেছি, এটা ল্যান্ড করেছে, বিভিন্ন জায়গায় দেখছি। সো ইটস এ ভেরি, ফ্লাইট গুলো সব বন্ধ আছে। সো আমাদের এখন বর্তমানে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা ছাড়া আর কিছু নাই। আমরা চাই পরিস্থিতিটা আর একটু স্বাভাবিক হোক। ওখানে আমাদের বাংলাদেশি যারা কাজ করে সেটাও প্রয়োজন, আমাদের দেশের জন্য প্রয়োজন, তাদের ব্যক্তি স্বার্থে প্রয়োজন, এটা কন্টিনিউ করুক। আমরা চাই এই যুদ্ধটা অতি দ্রুত এটা সমাধান হোক, একটা সমঝোতা হোক। আমি চাই, আমরা সবাই চাই যে আবার নর্মালসি ফিরে আসুক। আপনি কি মনে অলরেডি হয় যে আতাউল্লাহ একদিন, খামেনি আতাউল্লাহ খামেনিকে মানে হত্যা করা বা নিহত হওয়া এটা ইরানের জন্য এই মুহূর্তে কতটা ক্ষতিকর, মানে কতটা কাটিয়ে উঠতে পারবে কিনা এটা? এটা কাটিয়ে ওঠাটা আমার মনে হয় তেমন কোনো প্রবলেম না। হুম, আম, আমরা তো এখন ওনারও বয়স হয়ে গিয়েছিল অনেক, এবং ইরান বলছিল যে রোজার মাসে শহীদ হওয়া এটা ওনার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। তো ওনারও বয়স হয়ে গিয়েছিল, এন্ড দিস ইজ পার্ট অফ দি সিস্টেম। উনি চলে গেলে আরেকজন আসবে। এখন ওনাদেরকে যোগ্য একজন উত্তরসূরি নির্বাচন করতে হবে, এবং অবশ্যই এই পিরিয়ডটাতে একটু কনফিউশন থাকে, এটা থাকবে। আমরা আশা করি এটা ওভারকাম করে আবার ইরান পুনরায় আবার আগের স্থানে বাহ। তারা অধিষ্ঠিত হতে পারবে। হুম। অসংখ্য ধন্যবাদ মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম এখন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক প্রিয় দর্শক, ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।